বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কিন্তু কর্মসংস্থান পত্রিকা। আর এই কর্মসংস্থানটি কত তারিখের কর্মসংস্থান যদি আমরা একটু জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে এটি কত তারিখের কর্মসংস্থান। তো আমরা এখানে একটু জুম করে দেখুন, বড় করে নিলাম, নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছি যে এটি কত তারিখের কর্মসংস্থান। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4 জানুয়ারি 2025-এর কর্মসংস্থান এটি। এই কর্মসংস্থান থেকে আজকে আমরা একটি প্র্যাকটিস সেট সম্পন্ন করবো, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তা আমরা মূল প্র্যাকটিস সেটে যেয়ে দেখবো। তো চলুন 4 জানুয়ারি 2025-এর কর্মসংস্থানে যে প্র্যাকটিস সেটটা দিয়েছে তার প্রশ্নগুলো কেমন হতে চলেছে, চলুন চলে যায় মূল প্রশ্নে। তো প্রশ্নে যাবো, তবে তার আগে আপনাদের কাছে বলে রাখি যে আমাদের কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে আরআরবি গ্রুপ ডির একটা ব্যাচ। এই ব্যাচটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। খুব কম মূল্যে আরআরবি গ্রুপ ডি যে ব্যাচটা আপনাদের কাছে আমরা এনেছি, সেটা কিন্তু ঠিক আরআরবি গ্রুপ ডি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত সেটা চলবে। তাই দেরি না করে আজই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। আমরা মূল প্র্যাকটিস সেটে যাবো। তো চলুন আমরা নিচের দিকে যাই, দেখি মূল প্র্যাকটিস সেটে কী আছে। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। মূল প্র্যাকটিস সেটে দেখুন এখানে আছে আরপিএফ কনস্টেবল। তো আরপিএফ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা, তো আমরা যদি একটু জুম করে বড় করি তাহলে দেখতে পাবো যে আরপিএফের কনস্টেবলের যে প্র্যাকটিস সেটটা সেটি কেমন হতে চলেছে। তবে আমরা এই মূল প্র্যাকটিস সেটটা শুরু করবো, তবে তার আগে এই জায়গাটা যেটা লেখা আছে সেটা আমরা একটু পড়ে নেবো। এখানে এই লেখাটা যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর একটু জুম করে বড় করে নিই, নেওয়ার পরে আমরা এটা দেখবো কী আছে লেখা। কলকাতা, শিলিগুড়ি, মালদা সহ 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা 452 জন ছেলেমেয়ে নেবে, তার জন্য কিন্তু অনলাইন দরখাস্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষা হবে 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এতে থাকবে কিন্তু আপনার 35টি প্রশ্ন। অ্যারিথমেটিক 2 দেখুন, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন। তারপরে দেখুন 3 জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে কিন্তু 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর করে কাটা হবে। এই পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই 70টি প্রশ্ন তৈরি করছেন চাকরি পরীক্ষার বিশেষজ্ঞ কমল বৈদ্য। রেলওয়ে পরীক্ষার যে প্রশ্নগুলো হয় তিনি কিন্তু খুবই বিশেষজ্ঞ একজন মানে শিক্ষক। তাই আপনাদের কাছে আজকের যে প্র্যাকটিস সেটটা, আরপিএফের যে প্র্যাকটিস সেটটা কমল বৈদ্য স্যার কিন্তু এনেছেন। তো চলুন চলে যাই আমরা প্রথমে একের দাগের প্রশ্নে। তো একের দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য জুম করে নিই। একের দাগের প্রশ্ন আছে দেখুন, কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রয়েছে? মহারাষ্ট্র, কেরল, গুজরাট আর আছে উড়িষ্যা। তো আপনার এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো অবশ্যই এখানে এর সঠিক উত্তর হচ্ছে সিদ্ধার্থ, গুজরাটে। গুজরাটে কিন্তু ভারতীয় রাজ্যের দীর্ঘতম উপকূল রয়েছে। এখন ভারতের উপদ্বীপ অংশটি ভারতের মহাসাগরের দিকে প্রসারিত। এটি দেশটিকে মূল ভূখণ্ডে 6100 কিলোমিটার এবং মূল ভূখণ্ডের সমগ্র ভৌগোলিক উপকূলে 7517 কিমি এবং বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং আরব সাগরের লাক্ষাদ্বীপের উপকূলরেখা সরবরাহ করেছে। ভারতের উপকূলরেখা প্রসারিত হয়েছে 9টি রাজ্যে। রাজ্যগুলি হলো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। এখানে প্রশ্ন হচ্ছে ভারতীয় রাজ্যের দীর্ঘতম উপকূল রয়েছে, তাই এই যে 9টি রাজ্য দিয়ে উপকূল প্রসারিত হয়েছে এর মধ্যে সবচেয়ে দীর্ঘতম উপকূল রয়েছে কিন্তু গুজরাটে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে? 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন কী আছে? কোন রাজ্যে ভারতের প্রথম আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ গোশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন। নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন। তো এখানে আছে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই প্রশ্নটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ এটা কিন্তু হয়েছে। তো বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে, তো এখানে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাছে কিন্তু কমেন্ট রাখলাম যে বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। আমরা চলে যাবো 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরে তুললাম। 3 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত যা প্রতিবর্ত ক্রিয়া আর মস্তিষ্কের স্পন্দনে আসা যাওয়ার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখে? হৃৎপিণ্ড, পাঁজরের খাঁচা, সুষুম্নাকাণ্ড, পেশি। তো অবশ্যই আপনারা জানেন এর সঠিক উত্তর হচ্ছে সুষুম্নাকাণ্ড। সিদ্ধা হবে সঠিক উত্তর, সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড হলো একটি দীর্ঘ পাতলা নলাকার গঠন যা স্নায়বিক টিস্যু দ্বারা গঠিত, যা ব্রেন স্টেম আর মেডুলার অবলংগাটা থেকে মেরুদণ্ডের কুটিদেশীয় কলবের পর্যন্ত বিস্তৃত। সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের কেন্দ্রীয় খালকে ঘিরে রাখে। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড একত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৈরি করে। আর এই সুষুম্নাকাণ্ডকে কিন্তু রক্ষা করে ভার্টিব্রাল কলাম। সুষুম্নাকাণ্ড কিন্তু প্রায় 45 সেমি লম্বা। প্রশ্ন হলো এই সুষুম্নাকাণ্ডের কাজ কী? সুষুম্নাকাণ্ড, মানবদেহের সুষুম্নাকাণ্ডের কাজ কী? তো এখানে সুষুম্নাকাণ্ড প্রধানত মস্তিষ্কের সঙ্গে দেহের অন্যান্য অংশের যোগাযোগ রক্ষা করে। আপনি যখন হাঁটতে যাবেন তখন হঠাৎ পায়ে যদি কাটা ফোটে তাহলে আপনি পাটা নিজের ইচ্ছায় কিন্তু তুলে ফেলবেন। আপনাকে কিন্তু আলাদাভাবে তোলার কোনো
আপনি কিন্তু আলাদাভাবে তুলছেন এরকম কিছু কিন্তু আপনার তখন হয় না। যখন আপনার চোখে আলো পড়বে তখন নিজে নিজেই কিন্তু চোখটা বন্ধ হয়ে যাবে। বেশি গরম জিনিস হঠাৎ আপনি হাতে ধরলেন, হাতটা কিন্তু আপনি সরিয়ে নেবেন। এসবগুলো কিন্তু শুষ্ণকাণ্ডের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 4 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের সর্বাধিক সোনা উৎপাদনকারী রাজ্য কোনটি? এখানে আছে তেলেঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তর কী হবে? তো কর্ণাটক হলো ভারতের শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী রাজ্য। প্রাথমিকভাবে কোলার গোল্ড ফিল্ডস অর্থাৎ কেজিএফ এবং হুট্টিতে অবস্থিত। হুট্টি হলো সোনার খনি। হুট্টি গোল্ড মাইন্স কোম্পানি লিমিটেড অর্থাৎ এইচজিএমএল দ্বারা পরিচালিত। এটি কিন্তু ভারতের বৃহত্তম সোনার খনিগুলোর মধ্যে একটি। এটি উচ্চ গ্রেড আকরিকের জন্য পরিচিত। এখানে এর সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর কিন্তু হবে কর্ণাটক। কর্ণাটকের কিন্তু সর্বাধিক সোনা উৎপন্ন হয়। 5 দাগের প্রশ্ন আছে নিচের দেওয়া কোনটিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে কিংডম অ্যানিম্যাল অধীনে? এখানে আছে প্রোটোজোয়া, মেটোজোয়া, চুয়ানোজোয়া আর পিপিয়েন্স। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে মেটাজোয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিদ্যা হবে সঠিক উত্তর মেটাজোয়া। এবার আমরা দেখব 6 দাগের এই প্রশ্নটি। 6 দাগের প্রশ্ন আছে দেখুন, বেরিং প্রণালী যুক্ত করে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর ও জাভা সমুদ্র, আটলান্টিক মহাসাগর ও হাডসনের খাড়ি, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। তো এখানে সঠিক উত্তর হবে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। দ্বিধাক হবে সঠিক উত্তর। এখানে বেরিং স্ট্রেট বেরিং স্ট্রেট হলো একটি প্রণালী যা প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক মহাসাগরকে সংযুক্ত করে। বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকে তাদের নিকটতম বিন্দুতে পৃথক করেছে। প্রণালীটির গড় গভীরতা 98 থেকে 164 ফুট। বেরিং প্রণালীর সবচেয়ে সরু অংশটি প্রায় 53 মাইল। ডায়ামেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপে বেরিং প্রণালী কিন্তু অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ান সীমানা বেরিং প্রণালীতে বিস্তৃত। পাশাপাশি আমরা যদি দেখি জিব্রাল্টার প্রণালী, এটা যদি দেওয়া থাকে বেরিং প্রণালী না দিয়ে জিব্রাল্টার প্রণালী আছে, তাহলে আমরা বলবো জিব্রাল্টার প্রণালী একটি প্রণালী যা কিন্তু আটলান্টিকা মহাসাগর এবং ভূমধ্য মহাসাগরকে সংযুক্ত করেছে। এখন পাশাপাশি যদি বলে সুন্দা প্রণালী, তাহলে সুন্দা প্রণালী হলে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে। যদি পাশাপাশি বলে ফ্লোরিডা প্রণালী, তো এটা হচ্ছে মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। যদি আপনার শেষ বলে হাডসন প্রণালী যদি বলে, তাহলে হাডসন উপসাগর এবং ল্যাব্রাডর সাগরকে সংযুক্ত করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব, তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। 7 দাগের প্রশ্ন আছে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি? কেপটাউন, ব্লুমফন্টেন, প্রিটোরিয়া, ডারবান। তো এখানে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কিন্তু বলেছে। তো এখানে আপনার সঠিক উত্তর হবে প্রিটোরিয়া, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। প্রিটোরিয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। দক্ষিণ আফ্রিকার মহাদেশ দক্ষিণতম দেশ। দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানীর শহর রয়েছে, প্রিটোরিয়া, ব্লুমফন্টেইন আর কেপটাউন। প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী। প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার সমস্ত বিদেশি দূতাবাসের আয়োজক। 1855 সালে মার্তিনাস প্রিটোরিয়াল দ্বারা কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। আর এই প্রিটোরিয়া শহরের নামকরণ করা হয়েছে কিন্তু ড্রুট্রেকার নেতা আন্দ্রিস প্রিটোরিয়াসের নামে। রাস্তার পাশে প্রচুর পরিমাণে জ্যাকারান্ডা গাছ লাগানোর কারণে প্রিটোরিয়াকে জনপ্রিয়ভাবে জ্যাকারান্ডা সিটি বলা হয়। 1961 সালে 31শে মে দক্ষিণ আফ্রিকার প্রজাতন্ত্রে পরিণত হয়। পাশাপাশি আপনাদের বলে রাখি 1961 সালের 31শে মে দক্ষিণ আফ্রিকা কিন্তু প্রজাতন্ত্রে পরিণত হয়। এই যে ডি অপশানে আছে ডারবান হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি উপকূলীয় শহর যা আফ্রিকান, ভারতীয় এবং ঔপনিবেশিক প্রভাবের জন্য পরিচিত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লুমফন্টেন, এই ব্লুমফন্টেনটা হলো দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় একটা রাজধানী। ব্লুমফন্টেন হচ্ছে বিচার বিভাগীয় রাজধানী। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন কেপটাউন, এর অপশানে এই কেপটাউন হচ্ছে দক্ষিণ আফ্রিকার আইনসভার রাজধানী। তাহলে দক্ষিণ আফ্রিকার আইনসভার রাজধানী হচ্ছে কেপটাউন, আর ব্লুমফন্টেন হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানী, আর দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী হচ্ছে প্রিটোরিয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 4টি অপশানের সব কিছু কিন্তু আপনাদের বলে দিলাম। এবার 8 দাগের প্রশ্নে চলে যাবো। 8 দাগের প্রশ্ন আছে নিচে দেওয়া কোনটি প্লাস্টিকে ব্যবহার করা হয়? বুটেন, ইথিলিন, ক্রিপ্টন, অ্যামোনিয়া। তো অবশ্যই ইথিলিন কিন্তু প্লাস্টিকে ব্যবহার করা হয়। ইথিলিন থেকে কিন্তু প্লাস্টিক উৎপন্ন হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 9 দাগের প্রশ্নে। 9 দাগের যে প্রশ্নটা আছে তার জন্য আমরা একটু প্রশ্নটা উপর দিকে তুললাম। 9 দাগের যে প্রশ্ন আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। তো 9 দাগের প্রশ্ন আছে দাস বংশের স্থাপনা কে করেছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ, রাজিয়া সুলতানা, কুতুবউদ্দিন আইবক আর গিয়াসউদ্দিন বলবান। তো দাস বংশের স্থাপনা কে করেছিলেন? তো কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। আইবক ছিলেন মুসলিম অফিসারের সবচেয়ে জনপ্রিয় বন্দী এবং পরে রাজা মোহাম্মদ ইবনে সাম্প্রাই ঘড়ির মোহাম্মদ হিসেবে উল্লেখ করতেন। সঠিক উত্তর হলো কুতুবউদ্দিন আইবক, অর্থাৎ সিদ্ধাক হলো এর সঠিক উত্তর। দাস বংশ ছিল
দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম রাজবংশ। দাস রাজবংশ মামলুক রাজবংশ নামেও কিন্তু পরিচিত ছিলেন। আর এটা কিন্তু দাস রাজবংশ 1206 থেকে 1290 সালের মধ্যে শাসন করেছিল। কত সাল থেকে কত সাল? 1206 থেকে 1290 কিন্তু এই দাস বংশ শাসন করেছিলেন। দাস রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। এটা আপনাকে আগেই বলে দিলাম। কুতুব আল-দিন আইবক ইনি ছিলেন কিন্তু মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি। আর তিনি কিন্তু 1206 থেকে 1210 সালের মধ্যে দাস রাজবংশ শাসন করেছিলেন। তিনি ছিলেন ভারতের তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। কুতুব আল-দিন আইবক তিনি কিন্তু ভারতের তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান কুতুব মিনার 1192 সালের কুতুবউদ্দিন আইবক দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। রাজিয়া সুলতান ছিলেন কিন্তু উপমহাদেশের প্রথম মহিলা শাসক। তিনি কিন্তু দিল্লির একমাত্র মহিলা মুসলিম শাসক। নাসির উদ্দিন মোহাম্মদ ছিলেন কিন্তু দিল্লির মামলুক সুলতানি সাম্রাজ্যের অষ্টম সুলতান। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বীর অপশানে রাজিয়া সুলতানা ছিলেন কিন্তু উপমহাদেশের প্রথম মহিলা মুসলিম শাসক এবং দিল্লির একমাত্র মহিলা মুসলিম শাসক। আর এই যে ডীর অপশান দেখেন গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন ছিলেন কিন্তু দিল্লির মামলুক রাজবংশের নবম সুলতান। আর এই যে এর অপশান দেখছেন নাসিরউদ্দিন মাহমুদ, এই নাসিরউদ্দিন মাহমুদ ছিলেন কিন্তু দিল্লির মামলুক সুলতানি সাম্রাজ্যের অষ্টম সুলতান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 10 দাগের এই প্রশ্ন আছে রিপাবলিক বইটির লেখককে? টি.এস. ইলিয়ট, প্লেটো, জন রাস্কিন আর লিও টলস্টয়। তো রিপাবলিক বইটির লেখককে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু প্লেটো ছিলেন এই রিপাবলিক বইটির লেখক। রিপাবলিক বইটির লেখক হচ্ছে প্লেটো। প্লেটো ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক। তিনি 428 থেকে 7 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 348 থেকে 7 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি সক্রেটিসের ছাত্র ছিলেন। এই যে প্লেটো ছিলেন কিন্তু সক্রেটিসের ছাত্র এবং অ্যারিস্টটলের শিক্ষক। অ্যারিস্টটল পড়েছিলেন প্লেটোর কাছে, প্লেটো পড়েছিলেন কিন্তু সক্রেটিসের কাছে। অর্থাৎ সক্রেটিসের ছাত্র কিন্তু প্লেটো আর প্লেটোর ছাত্র কিন্তু অ্যারিস্টটল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লেটো তার কাজের জন্য পরিচিত। দ্য রিপাবলিক বইটি একজন দার্শনিক দ্বারা পরিচালিত একটি জ্ঞানী সমাজের বিবরণ দিয়েছে। ডির অপশানে যে আছে লিও টলস্টয়, এই লিও টলস্টয়টা ছিলেন কিন্তু একজন রাশিয়ান লেখক, যাকে কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে গণ্য করা হয়। লিও টলস্টয়ের দ্বারা উল্লেখিত কয়েকটি কাজ হলো উইদিন ইউ, তারপরে রেজারেকশন, ওয়ার অ্যান্ড পিস, আনা ক্যারেনিনা। এগুলো কিন্তু লিও টলস্টয়ের। আপনারা অবশ্যই পড়েছেন লিও টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস। এটা আপনারা অবশ্যই আপনারা পড়েছেন। তারপরে এখানে যে জন রাস্কিন আছে, জন রাস্কিন হচ্ছে একজন ইংরেজি লেখক। জন রাস্কিনের উল্লেখযোগ্য কাজ হলো মডার্ন পেইন্টার্স, দ্য 7 ল্যাম্পস অফ আর্কিটেকচার, দ্য স্টোনস অফ ভ্যানিস অ্যান্ড টু দ্য লস্ট। টি.এস. ইলিয়ট, এই যে এর দাগে আপনারা দেখতে পাচ্ছেন, এই টি.এস. ইলিয়ট ছিলেন ইংরেজি ভাষার আধুনিকবাদী কবিতার 20 শতাব্দীর অন্যতম প্রধান কবি। টি.এস. ইলিয়টের উল্লেখযোগ্য কাজ হলো দ্য ওয়েস্ট ল্যান্ড ফর কোয়ার্টেটস, মর্ডার ইন দ্য ক্যাথেড্রাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখবো। 11 দাগের প্রশ্ন আছে দেখুন, ভারতের বৃহত্তম রেল সড়ক সেতু ও অসম অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত করে তার নাম কি? ভারতের প্রথম রেল ও সড়ক সেতু যা অসম অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত করে তার নাম কি? গোদাবরী সেতু, পাম্বান সেতু, হাওড়া সেতু আর বগিবিল সেতু। তো এখানে সঠিক উত্তর হচ্ছে বগিবিল সেতু, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। বগিবিল সেতুটি আসামের ব্রহ্মপুত্র নদীর উপরে ভারতের দীর্ঘতম রেলকাম সড়ক সেতু। এর অবস্থানের কারণে সেতুটি ভারতের কাছে কৌশলগত গুরুত্বের কারণ। এটি অরুণাচল প্রদেশের তিব্বতের সীমান্ত সৈন্য ও তাদের সরবরাহে ভারতের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে সহজ করে দিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই বগিবিল সেতু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেতু, যা কিন্তু এই ভারতের বৃহত্তম রেল ও সড়ক সেতু, যা অসম এবং অরুণাচল প্রদেশকে কিন্তু যুক্ত করে। বগিবিল সেতু। আমরা চলে যাবো 12 দাগের এই প্রশ্নে। 12 দাগের প্রশ্ন আছে, নিচের কোন কল্যাণমূলক প্রকল্পের সফলতাকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস? প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী কুশল যোজনা বীমা, প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয় যোজনা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে মানে আপনারা অবশ্যই জানেন এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু এই যে এর দাগ আছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই প্রধানমন্ত্রী জনধন যোজনায় কিন্তু এটা কিন্তু সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এর কিন্তু স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর, প্রধানমন্ত্রী জনধন যোজনা। এই স্কিমের অধীনে আমি কোথায় একটি অ্যাকাউন্ট খুলতে পারি? যে কোনো ব্যাংকের শাখা বা বিজনেস করেসপন্ডেন্ট অ্যাকাউন্টলেটে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। আমরা চলে যাবো 13 দাগের এই প্রশ্নে। 13 দাগের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি অ্যাবায়োটিক উপাদান নয়? অ্যাবায়োটিক উপাদান, এই অ্যাবায়োটিক উপাদান বলতে কি বোঝেন আপনারা? তো এখানে এর সঠিক উত্তর কি হবে সেটা আগে দেখে নিই। তবে অপশনগুলো সূর্যালোক, মাটি, সবুজ উদ্ভিদ, জল। সূর্যালোক, মাটি, সবুজ উদ্ভিদ আর জল। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে অ্যাবায়োটিক উপাদান আর দুই হচ্ছে জৈব উপাদান। এখন অ্যাবায়োটিক উপাদানটা কি? এই উপাদানগুলি জীবিত নয়, তবে অন্যান্য জীবিত প্রাণীকে সমর্থন করতে পারে। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অ্যাবায়োটিক উপাদান হচ্ছে সবুজ উদ্ভিদ, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 14 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে নিচের কোনটি একটি প্রাচীন বৌদ্ধ পুঁথি? রঘুবংশম, অভিধর্মকোশ, বিষ্ণু পুরাণ আর ঋতুসংহার। তো এখানে 14 দাগের প্রশ্ন কি আছে? তো নিচের কোনটি প্রাচীন বৌদ্ধ পুঁথি? তো এখানে এর সঠিক উত্তর হবে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অভিধর্মকোশ। অভিধর্মকোশ এটা কিন্তু সবচেয়ে প্রাচীন বৌদ্ধ পুঁথি, অর্থাৎ 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 15 দাগের প্রশ্ন। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এখন 15 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। অপারেশন গ্রিন কোন বিষয় সম্বন্ধীয় একটি সরকারি প্রকল্প? শস্যের সাধারণ মূল্যস্তর, টমেটো, পেঁয়াজ ও আলু সরবরাহ সঠিক রাখা, বাঁশ চাষের উন্নতি, শস্য সম্বন্ধীয় শিক্ষার ক্ষেত্রে গবেষণা ও বিনিয়োগ। তো অপারেশন গ্রিন এটা হচ্ছে কোন বিষয় সম্বন্ধে একটি সরকারি প্রকল্প? অপারেশন গ্রিন স্কিম 2018 সালে ভারত সরকার চালু করেছিল। এই স্কিমটি টমেটো, পেঁয়াজ ও আলুর মূল্য শৃঙ্খল স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী হস্তক্ষেপের উপরে দৃষ্টি নিবদ্ধ করে। এই উদ্যোগের মাধ্যমে কিন্তু ফল, শাকসবজি এবং অন্যান্য পচনশীল কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি করার এর লক্ষ্য। অর্থাৎ এখানে এর সঠিক উত্তর কী হবে তাহলে? অপারেশন গ্রিন হচ্ছে টমেটো, পেঁয়াজ, আলু সরবরাহ সঠিক রাখা, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাবো আমরা 16 দাগের প্রশ্নে। 16 দাগের যে প্রশ্নটা আছে দেখুন খুব সুন্দর একটা প্রশ্ন আছে। নিচে দেওয়া কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কে সম্বন্ধিত নয়? সরকারিয়া কমিশন, পুঞ্জি কমিশন, রাজমান্নার কমিটি আর কোঠরি কমিশন। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? এখানে কিন্তু আপনাকে বলেছে কেন্দ্র এবং রাজ্য সম্পর্কের সঙ্গে সম্বন্ধিত নয়। তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে কোঠারি কমিশন। কোঠারি কমিশন এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। নিচের কোনটি সংবহন পদ্ধতির অংশ নয়? রক্ত, হৃৎপিণ্ড, বৃহদন্ত্র, ধমনী। এর মধ্যে কোনটি রক্ত সংবহন তন্ত্রের পদ্ধতির অংশ নয়? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো 17 দাগের সঠিক উত্তর হবে অবশ্যই বৃহদন্ত্র কিন্তু এই রক্ত সংবহন পদ্ধতির অংশ নয়। সিদ্ধাক হবে সঠিক উত্তর। রক্ত, হৃৎপিণ্ড এবং ধমনী এগুলো কিন্তু রক্ত সংবহনের অংশ। আমরা চলে যাবো 18 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স হলো কোন সংস্থার একটি উদ্যোগ? ইউরোপিয়ান ইউনিয়ন, কন্টিনেন্টাল ইউনিয়ন, ওয়ার্ল্ড ইউনিয়ন, গ্রিক ইউনিয়ন। তো এখানে 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই এর সঠিক উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের প্রশ্ন দেখবো। 19 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 19 দাগের প্রশ্ন আছে ইয়েন কোন দেশের মুদ্রা? জাপান, মালদ্বীপ, বালি, দক্ষিণ কোরিয়া। তো ইয়েন এটা কোন দেশের মুদ্রা? তো অবশ্যই জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 20 দাগের প্রশ্ন চলে যাব। ভারতের গণপরিষদ গঠনের পরামর্শ প্রথমে কে দিয়েছিলেন? ভারতের গণপরিষদ গঠনের পরামর্শ প্রথমে কে দিয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এম এন রায়, বি এন রাও আর বি আর আম্বেদকর। তা ভারতের গণপরিষদের গঠনের পরামর্শ প্রথম কে দিয়েছিলেন? তো 20 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের জন্য একটি গণপরিষদ প্রথম 1934 সালে এম এন রায় দ্বারা যুক্তি দেখান, যিনি ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রদূতের মধ্যে ছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের পরে 1935 সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সংবিধান প্রণয়নের জন্য একই দাবি করে। তাহলে এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এম এন রয়, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, এম এন রায়। আমরা চলে যাবো 21 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে পৃথিবীর যে অংশে প্রাণের অস্তিত্ব রয়েছে তা কী নামে পরিচিত? প্রাণের অস্তিত্ব রয়েছে মানে সেটা কী নামে পরিচিত? এখানে আছে বায়োস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, সাইক্রোস্ফিয়ার আর হোমোস্ফিয়ার। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো জীবমণ্ডল পৃথিবীর সমস্ত প্রাণকে সমর্থন করে। 3 থেকে 30 মিলিয়ন প্রজাতি উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, এককোষী প্রোক্যারিওটিক যেমন ব্যাকটেরিয়া এবং এককোষী ইউরেটিক যেমন প্রোটোজোয়া, এগুলো কিন্তু সব জীবমণ্ডল পৃথিবীর সমস্ত প্রাণকে সমর্থন করে। এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বায়োস্ফিয়ার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে তার জন্য একটু প্রশ্নটা উপরের দিকে তুললাম। প্রশ্ন আছে দেখুন 22 দাগের প্রশ্ন আছে ভারতের জাতীয় আয় গণনা প্রথম চেষ্টা করেছিলেন কে? ভিকে আরভি রাও, এস ডি চেন্ডুলকর, পিসি মহালনবিশ, দাদাভাই নৌরোজি। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো 22 দাগের সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। ভারতের জাতীয় আয় গণনার প্রথম চেষ্টা করেছিলেন দাদাভাই নৌরোজি। 23 দাগের প্রশ্ন কোন সূত্র অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন বিপরীতভাবে আনুপাতিক চাপের? তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বয়েলের সূত্র, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর। বয়েলের সূত্র আছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি কোনো গ্যাসের আয়তন বিপরীতভাবে সমানুপাতিক।
কার সঙ্গে? চাপের সঙ্গে সমানুপাতিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ জার্সি, শিকাগো, নিউ ইয়র্ক আর বোস্টন। তো এখানে বলছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সদর দপ্তর এটা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু অবস্থিত আপনার এখানে যে অপশন আছে সি, এই নিউ ইয়র্কে কিন্তু এটা অবস্থিত। 24 দাগের সঠিক উত্তর হবে সি দাগ অর্থাৎ নিউ ইয়র্ক। আমরা চলে যাবো পরের প্রশ্নে। কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? 25 দাগের প্রশ্ন আছে কাকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? অ্যাঙ্গুলার, উইসেল, বেন্থাম হংকার আর কার্ল লিনিয়াস। তো আপনারা অবশ্যই সবাই জানেন যে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে লিনিয়াস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে ডি দাগ। আমরা চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। নিচে দেওয়া কোন রাজ্য বিধান পরিষদের নেই? নিচের দেওয়া কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তো এখানে অসম, মধ্যপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ আর হিমাচল প্রদেশ। তো এখানে 26 দাগের সঠিক উত্তর কী হবে? তো 26 দাগের সঠিক উত্তর হবে হচ্ছে আন্ধ্রপ্রদেশ, অর্থাৎ সি দাগ হবে সঠিক উত্তর, আন্ধ্রপ্রদেশ। আমরা চলে যাবো 27 দাগের প্রশ্নে। নিচে দেওয়া কোনটি ব্যতিক্রমী? বুকার পুরস্কার, সাহিত্যের নোবেল পুরস্কার। এবারে আমরা চলে যাবো পরের পেজে কী আছে। তো নিচে দেওয়া কোনটি ব্যতিক্রমী? বুকার পুরস্কার, সাহিত্যের নোবেল পুরস্কার। আমরা পরের পেজে চলে যাবো, দেখি কী আছে। এখানে আছে আপনার ম্যাগসেসাই পুরস্কার আর জ্ঞানপীঠ পুরস্কার। তো এখানে এর সঠিক উত্তর হবে ম্যাগসেসাই পুরস্কারটা কিন্তু অন্যদের থেকে আলাদা। তো এখানে সিদ্ধাকের সঠিক উত্তর হচ্ছে ম্যাগসেসাই পুরস্কার। এই পুরস্কারটা মানে ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয় কিন্তু সাহিত্য, প্রশাসন, সাংবাদিকতা প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য কিন্তু ম্যাগসেসাই পুরস্কার দেওয়া হয়। কিন্তু বাকি পুরস্কারগুলো কিন্তু যেগুলো দেখলাম সেগুলো কিন্তু সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এবার আমরা 28 দাগের প্রশ্নে চলে যাবো। 28 দাগের প্রশ্ন আছে নিচে দেওয়া কোনটি বাকিদের থেকে আলাদা? মক্কা, বেথলেহেম, নানাকানা সাহিব আর সারনাথ। তো 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, সারনাথ। কেন সারনাথটা অন্যদের থেকে আলাদা? সেটা হচ্ছে সারনাথ একটি পবিত্র স্থান, কারণ এখানে নির্বাণ লাভ করেন ভগবান বুদ্ধ এবং প্রথম বাণী প্রচার করেছিলেন। মক্কা হচ্ছে হজরত মোহাম্মদের জন্মস্থান, নানাকানা সাহিব হচ্ছে গুরু নানক ও বেথলেহেম হচ্ছে যীশু খ্রিস্টের জন্মস্থান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সারনাথ। তো এবার আমরা চলে যাবো 29 দাগের প্রশ্নে। 29 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, সঙ্গের ছবিটিতে বৃত্ত যদি বোঝায় লেবু আর বর্গক্ষেত্রে বোঝায় আপেল, তাহলে নিচে দেওয়া কোন বিবৃতির সঠিক? তো এখানে এখানে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এখানে দেইনি। তাহলে এখানে আপনার কি করে আমরা বুঝাবো? এখানে বলছে বৃত্ত যদি বোঝায় লেবু আর বর্গক্ষেত্র বোঝায় আপেল, তাহলে আমরা একটা বৃত্ত আঁকবো এরকম করে, আর এখানে একটা বর্গক্ষেত্র আঁকতে পারি, বর্গক্ষেত্র আঁকতে পারি। এই বর্গক্ষেত্রটা আপেল বোঝায়। তাহলে নিচে দেওয়া কোন বিবৃতি সঠিক? কিছু আপেল হচ্ছে লেবু, কোনো আপেল লেবু নয়, কোনো লেবু আপেল নয়, কিছু লেবু আপেল এবং কিছু আপেল হচ্ছে কলা। তো এখানে এর সঠিক উত্তর হচ্ছে কিছু আপেল হচ্ছে লেবু, এটা আমরা বলতে পারি, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। 30 দাগের প্রশ্ন আছে দূরত্ব ইস্টু কিলোমিটার, ইস্টু জিজ্ঞাসা চিহ্ন কিলোগ্রাম, তাহলে ওজন, গতির দৈর্ঘ্য আর উচ্চতা। তো 30 দাগের সঠিক উত্তর কী হবে? কিলোমিটার হচ্ছে দূরত্বের একক, এই যে দূরত্বের একক হচ্ছে কিলোমিটার, তাহলে কিলোগ্রাম কার একক? তাহলে অবশ্যই ওজনের একক হচ্ছে কিলোগ্রাম। তাহলে এখানে এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে 31 দাগের থেকে প্রশ্ন আছে, এই প্রশ্ন থেকে সমাধান আমরা পরের একটি ক্লাসে করব। আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।